আসসালামু আলাইকুম। আজকের যেটা টপিক সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। এখন তড়িৎ রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার। তো এখানে তড়িৎ রসায়নে মূলত যে সকল টপিক নিয়ে আমরা কথা বলি সেগুলোর মাঝে হচ্ছে তোমার আছে পরিবাহিতা আছে, তোমার তড়িৎ রাসায়নিক কোষ আছে, তোমার তড়িৎ ইএমএফ আছে বলো, বা ইলেকট্রোলাইট বা মানে বিভিন্ন তড়িৎ রিলেটেড যেসব টপিক আছে একের পর এক সেগুলো আছে, ঠিক আছে। গ্যালভানাইজিং কোষ আছে, তারপর যে ফুয়েল সেল আছে, এইসব বিভিন্ন তথ্য আছে। তো তার মাঝে শুরুর যে টপিক সেটা হচ্ছে পরিবাহিতা। তো আজকে মূলত আমরা দিয়েই শুরু করব, যে পরিবাহিতা। তো পরিবাহিতার ইংলিশ যদি দেখতে যাই, পরিবাহিতার ইংলিশ হচ্ছে মূলত তোমার কন্ডাক্টেন্স হয়, ঠিক আছে। তো যাই হোক, এখন পরিবাহিতা জিনিসটা কি, এটাই তো তুমি প্রশ্ন করবে, তাই না? তো পরিবাহিতা জিনিসটার আগে আমাদের একটু সূত্র জানা লাগবে। কার সূত্র? রোধের সূত্র। আমরা জানি আমাদের ফিজিক্সের থার্ড চ্যাপ্টার, সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারে আমাদের যে একটা সূত্র ছিল, পপুলার সূত্র, সেটা হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে আরটা কি থাকতো? আর হচ্ছে রোধ, তাই না? আর এইটা কি, এই রোটাকে কি বলতো? রোকে আমরা বলতাম আপেক্ষিক রোধ। রো এর নিজস্ব সংজ্ঞা ছিল, মনে আছে আমাদের? রো এর যে সংজ্ঞা ছিল আপেক্ষিক, হ্যাঁ, যে সংজ্ঞা ছিল সেটা হচ্ছে যে এই একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের কোনো পদার্থের মধ্য দিয়ে যে পরিমাণ রোধ এক্সিস্ট করে সেটা বলি আমরা আপেক্ষিক রোধ, তাই না? তো এখন এইটা তো সূত্র আমরা জানি। এখন এইখানে যেটা আমাদের পরিবাহিতা আছে এর মাঝে, এর মাঝের মিনিংটা কি? মিনিং হচ্ছে এই যে রো, ঠিক আছে, রো না, আই মিন এই যে রোধ, ঠিক আছে, রেজিস্ট্যান্স আর, এটার হচ্ছে অপোজিট রাশি, অর্থাৎ ওয়ান বাই রোধ, রোধ যেটা ওয়ান বাই আর, সেটাকে আমরা বলবো কি? পরিবাহিতা। আমরা চলো সেটা লিখি, যে পরিবাহিতা যদি লিখি, পরিবাহিতা, কারণ পরিবাহিতাকে মূলত আমরা দুইটা ডিফারেন্ট লেটার দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা যদি চাও এল দিয়েও প্রকাশ করতে চাও, সি দিয়েও প্রকাশ করতে পারো, তবে সম্ভবত হাজারি স্যারের বই সি দিয়ে প্রকাশ করা আছে, সেহেতু আমরা সিটাকে প্রায়োরিটি দিব, ঠিক আছে। যাক, তো এইটা যেটা ভ্যালু হবে, সে ভ্যালুটা হবে ওয়ান বাই আর, ঠিক আছে। এই মানে রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, সিম্পল ভাষায়। এটার একক কি হবে তোমরা বলতে পারবা? রোধের একক কি ছিল মনে আছে? রোধের একক ছিল একটা ওম, তাই না? এটা হচ্ছে ওম, এটা তো রোধের একক। এটাকে উচ্চারণ করলে কি হতো মনে আছে? হ্যাঁ, অবশ্যই থাকার কথা, ও এইচ এম। এটা তো ও, ওম, তাই না? তো এখন যেটা কথা, যে এই, এটার একক কি? এটার কিন্তু তিনটা একক আছে, এই পরিবাহিতার তিনটা একক। কি? প্রথমে তো সেই চিহ্নটার ইনভার্স। আর একটা আছে, এটা মনোযোগ দিয়ে লক্ষ্য করবা, এম এইচ ও। এম এইচ ও মানে কি? আমাদের রোধের যে একক ছিল ওম, ও এইচ এম, তারই উল্টা ভাবে যদি লিখি এম এইচ ও, ও এইচ এম এর জায়গায় এম এইচ ও লিখি, তাহলে আমাদের যে একক ক্রিয়েট হবে সেটাকে কাকে রিপ্রেজেন্ট করবে? সেই আর এর ইনভার্স ভার্সন, মানে ওয়ান বাই আর কে, অর্থাৎ এইটা, ঠিক আছে। তো আমরা এই মেজও দিয়েও সেম জিনিস প্রকাশ করবো। আর একটা আছে, সেটা হচ্ছে তোমার এস। এস মানে কি? এস মানে সিমেন্স বা সাইমেন্স, সাইমেন্স বা সিমেন্স কি উচ্চারণ হয় এর টাইপেরই একটা। তো এটা হচ্ছে এসআই একক। কি একক এটা? এটা হচ্ছে এসআই একক, যদি বলে এসআই একক হচ্ছে এটা। এটা গেল আমাদের এই পরিবাহিতা। এখন যদি কেউ জিজ্ঞেস করে আর কি কিছু আছে, উত্তর হচ্ছে হ্যাঁ, আপেক্ষিক পরিবাহিতা। যদি রোধ থাকে, আমি বলি এটা তো রোধ আর এটা হলো আপেক্ষিক রোধ। আচ্ছা, তাহলে রোধের বিপরীত রাশি যদি পরিবাহিত হয়, তাহলে আপেক্ষিক রোধের বিপরীত রাশি কি হবে বলতে পারবো? অবশ্যই স্বাভাবিক সেটা, কি বলবো ওর নাম, আপেক্ষিক পরিবাহিতা, তাই না? আমরা সেটাই লিখবো, যে আপেক্ষিক পরিবাহিতা, যেটা আপেক্ষিক পরিবাহিতা। এটাকেও সম্ভবত দুই ভাবে প্রকাশ করা যায়। না, দুই ভাবে কি, না না না, এটাকে একটা দিয়ে প্রকাশ করে, পরিবাহিতা। এটাকে প্রকাশ করে আমরা কে দিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ওয়ান বাই রো, ঠিক আছে। এখন তুমি এটাকে আরেকটু যদি এলাবোরেটলি লিখতে চাও, সেটাকে তোমরা লিখতে পারো লাইক সি এল বাই এ। এখন প্রশ্ন হতে পারে এই সি এল বাই এ কোথা থেকে আসলো?
কোনো সমস্যা, আমরা একটু সাইড নোট দেখে ট্রাই করবো। আমরা যদি একটু সাইড নোটটা দেখতে যাই তাহলে এরকম দেখবো যে আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এখন রো কে যদি আমরা এক পাশে রাখি তাহলে অপর পাশে কি যাবে, আর এ বাই এল। এখন যদি তাহলে আমরা এটাকে অপোজিট করি, 1 বাই রো লিখি, তাহলে কি হবে, এল বাই আর এ। এটা গেল একটা কথা। আচ্ছা, বাট আমি তো এখানে সি লিখেছি, তাই না? আমি তো এটা লিখিনি। এখন এই জিনিসটা কি, এটা আমাদেরকে আরেকটু ভাবতে হবে। এটাকে আমরা এভাবেও লিখতে পারবো, কোনো সমস্যা নেই, এল বাই আর এ। এটা আমরা এখন ডাইরেক্ট প্রমাণ করে দেখালাম মূলত, ঠিক আছে? এটাই তো আমাদের সমান ইকুয়াল টু কে, তাই না? এটা ইকুয়াল টু কে। এখন আমি যেটা লিখলাম সেটা কোত্থেকে গেল, সেটা যদি এক্সপ্লেনেশনের ক্ষেত্রে যাই, চলো দেখছি, সমস্যা নেই। আর মানে কি বলতে পারবো? আর মানে রোধ। আর আপেক্ষিক পরিবাহিতা মানে, আপেক্ষিক পরিবাহিতা, না না, জাস্ট পরিবাহিতা, আপেক্ষিক না, জাস্ট পরিবাহিতা সি সমান 1 বাই আর। মানে এই আর এর বদলে আমি চাইলে 1 বাই সি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমি যদি এই আরটাকে সাপোজ এখান থেকে মুছিয়ে 1 বাই সি দিয়ে রিপ্লেস করি, তাহলে কি লিখবো এর পরের সেন্টেন্সে, 1 বাই রো ইকুয়াল টু, উপরে চলে যাবে সি ভরের থেকে, আর নিচে থাকবে এ। এটাই কি হবে আমাদের, এটাই হবে আমাদের কে, তাই না? তাহলে আমরা দেখাই দিলাম যে কিভাবে আসলে হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। তো এটা আর, তো এরকমই আমাদের মনে মনে করো যে মেইন জিনিসটা হলো, ও এটারও একক এক্সিস্ট করে, অবশ্যই এটার একক একটু হয়তো দেখাই দিয়েছি, সমস্যা নেই। এটার একক কি হতে পারে, এই আপেক্ষিক রোধের একক মনে আছে তোমাদের? একটু ভাবো তো, আপেক্ষিক রোধের একক কি ছিল? আপেক্ষিক রোধের যেটা একক ছিল সেটা হচ্ছে দুইটা একক। একটা একক হচ্ছে ওম সেন্টিমিটার, আরেকটা একক হচ্ছে সাইমন মিটার। ঠিক আছে, এই দুটো হচ্ছে, না না সাইমন না, এটা হচ্ছে সাইমন ইনভার্স মিটার। এটা এসআই একক, আমরা ইউজুয়ালি এখানে এসআই ইউজ করতাম না, তো তাই হয়তো তোমাদের এই সাইমন নিয়ে চিন্তা করতে সমস্যা হচ্ছে, সমস্যা নেই, আমাদের একবার দেখলে বুঝে যেতে পারবো। এটা থাকতো এর একক। তাহলে এটা কিন্তু সিজিএস একক, তাই না? তার কারণে এখানে সিজিএস অর্থাৎ সেন্টিমিটারের হিসাব হবে। আর এসআই এককেরই কে মিটার, তার কারণে এখানে মিটারের হিসাব। তো এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এই চ্যাপ্টারে। তাহলে এইটার একক কি কি হবে আমাদের, আমরা যদি দেখতে চাই, তাহলে তারই অপোজিট, রো, রো ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। যদি রো এর হতো, রো এর জিনিসটা যদি ওম আর সেন্টিমিটার হতো, তাহলে তার ইনভার্স কি, জাস্ট ইনভার্স দিলে হবে। আর এটা কি, সাইমন মিটার মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ধর। এখন চলো, এটা আমাদের প্রথম একটা টপিক হলো। এখন আমরা একটু ক্লাসিফিকেশন করবো। ক্লাসিফিকেশন বলতে যে আপেক্ষিক পরিবাহিতা, মানে পরিবাহিতা এরকমটাকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। কি কি আমরা সেগুলো লেখা শুরু করি। সাপোজ একটা প্রথমে বক্স আকারে, যে এখানে কি বলবো, পরিবাহিতা লিখি। সাপোজ এখানে আছে যে পরিবাহিতা। এখন যদি প্রশ্ন হয় পরিবাহিতা কয় ধরনের হতে পারে, তাহলে আমরা তিন ভাবে লিখবো। কি কি? তো প্রথম যে পরিবাহিতা এরকম মানে অসম করার কারণ হচ্ছে মূলত যাতে জায়গার শর্টেজটা না ক্রিয়েট হয় সেজন্য। তো যাক, তো আমাদের পরিবাহিতা প্রথম যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, যেটা আমরা অলরেডি দেখে এলাম, ঠিক আছে? আপেক্ষিক পরিবাহিতা, পদে পরিবাহিতাটা ধরে নাও, ঠিক আছে? এই কারণ প্রত্যেকটাতে পরিবাহিতা, আমি আবার বারবার না লিখে একবার জাস্ট প দিয়ে দেবো, সেটা বুঝো। তো সেটা আমরা একটু আগেই দেখালাম, সেটা যেরকম ছিল যে তোমার ধরো এরকম, এই কে, সেটাকে কে দিয়ে প্রকাশ করছি। কে ইকুয়াল টু কি, 1 বাই রো। কে ইকুয়াল টু 1 বাই রো এর মিনিং কি, এল বাই আর এ, যেটা আমরা দেখে এসেছি। আবার সেটা দিয়ে আরেকটা মিনিং কি, সেটা হচ্ছে সি এল বাই এ। সি মানে কি, সি হচ্ছে পরিবাহিতা, আর পরিবাহিতা কি, সেটা হচ্ছে রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা। আচ্ছা চলো, এর একক কি, এর একক আমরা দেখে এসেছি, সেটা হচ্ছে যে তোমার এই ইনভার্স আর সাইন মিটার ইনভার্স, ঠিক আছে? এটা হচ্ছে তার একক ছিল। আর এইখানে আর একটা টপিক থাকে, সেটা হচ্ছে কোষ ধ্রুবক নামের একটা জিনিস। আচ্ছা, আমরা একটু সামনে সামনে যাবো, আপাতত কোষ ধ্রুবক পড়ার প্রয়োজনীয়তা নেই। আমরা এখন সেকেন্ড ক্যাটাগরি দেখব। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে তোমার মোলার পরিবাহিতা। প্রথমটা আপেক্ষিক পরিবাহিতা, আর দ্বিতীয়টা হচ্ছে মোলার পরিবাহিতা। আর মোলার পরিবাহিতা কি, মোলার পরিবাহিতাকে আমরা আগে দেখি কি দিয়ে প্রকাশ করি।
মোলার পরিবাহিতাকে আমরা মূলত ল্যামডা এম দিয়ে প্রকাশ করি, অথবা এর আরেকটাও আছে, অনেকে এটাকে এই মিউ দিয়েও প্রকাশ করে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি যেটা দিয়ে প্রকাশ করতে চাও। তবে ইউজুয়ালি মিউটা কম ইউজ হয়, আমাদের এই কি বলার নাম এটাই বেশি ব্যবহার হয়, তো আমরা এইটাই লিখবো, সমস্যা নেই। তাও মিউটা লিখে রাখছি। এইটার যেটা ভ্যালু, কে কি বলতো, কে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। জাস্ট আপেক্ষিক পরিবাহিতার সাথে আমরা 1000 গুণ করব এবং কি দিয়ে ভাগ করব, মোলার মানে ঘনমাত্রা দিয়ে। ঠিক আছে, কেন? কারণ আমাদের জিনিসটার নাম কি, মোলার, তাই না? মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতার সাথে 1000 বাই মোলার দিয়ে যদি আমি গুণ করি, সেটা আমরা কি পাবো, সেটাই হচ্ছে আমরা আপেক্ষিক পরিবাহিতা পাবো। এখন এর একক কি কেউ যদি প্রশ্ন করে, এরও একক হচ্ছে যে থামুন, ওম ইনভার্স সিএম স্কোয়ার মোল ইনভার্স। অথবা আমরা যদি এসআই এককে দেখি, এসআই এককে যেটা হবে যে এস এম, মানে এস বলতে সেমন্স, তারপর হচ্ছে এস এম স্কোয়ার, মোল ইনভার্স। আমি যদি বলতে হয় তাহলে এটাই হবে। এখন তোমরা হয়তো বলবা যে ভাই এটা কি লেসন, করতে লেসন কিভাবে এলো, কিছুই তো বুঝলাম না। স্বাভাবিক, না বুঝাটাই স্বাভাবিক, বরং বুঝলে তুমি অস্বাভাবিক। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যদি তুমি জিজ্ঞেস করো যেটা কোত্থেকে গেলে, আমি সেটা দেখাই দেবো। কারণ পরীক্ষার হলে কেবল তুমি না, আমার সময়ও আমি ভুলে যেতাম এই জিনিসটা, এত বড় জিনিস মনে থাকতো না। তার কারণে আমরা এটা কিভাবে দেখবো, আমরা এইটা যদি মুখস্থ রাখতে পারি এটা পেরে নেবো। ঠিক আছে, আমি কি বললাম, এইটা যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমরা এটা করতে পারবো। তাহলে এখন দেখি কিভাবে পারবো, আমরা সূত্রটা লিখবো। এমনি এখন একটা খসড়া করে আমি দেখাচ্ছি যে ল্যামডা মোলার কি ছিল আমাদের, কে ইন্টু তোমার 1000, অনেকে এই কেটাকে না এভাবেও লেখে, ঠিক আছে, হালকা মানে বাক্যে এই কেটাকে, সমস্যা নাই, খুবই যে দরকার তা কোনো মানে না, জাস্ট এমনি সিম্পল ভাবে কে লিখবো তাহলে হবে। তো এখন কে এর একক কে ছিল আমাদের মনে আছে কি? অবশ্যই মনে আছে। কে এর একক ছিল যে কি বলে ওর নাম, ওম ইনভার্স এবং হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। আমি বারবার বলছি ওম কিন্তু একটা সিজিএস এককের জিনিস, তার কারণে ওম মিটার হিসাব করবো। আমরা হয়তো 9-10-এ বা হয়তো ফিজিক্সে ওম মিটার করে এসেছি, বাট কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারে খুব সতর্ক থাকবো, ওম সিজিএস এর সাথে রিলেটেড। ঠিক আছে, এখানে সেন্টিমিটার ইনভার্স এটা হচ্ছে আমাদের কার একক, কেবল কে পার্টটা, তাহলে এই পার্টেরও তো কোনো একক থাকতে হবে, তাই না? এই পার্টে মনে রাখতে হবে এই 1000টা কি রিপ্রেজেন্ট করে জানা আছে, তোমরা একটু গেস করতে পারো 1000টা কি রিপ্রেজেন্ট করে। 1000 মূলত আমাদের সেন্টিমিটার কিউবে রিপ্রেজেন্ট করে। আমি বুঝাচ্ছি সেন্টিমিটার কিউবটা করতে গেলে। আমরা কি এটা জানি যে 1 লিটার ইকুয়াল টু 1000 সিএম কিউব? এটা আমি যদি ভুল না হয় এরকম তো কিছু একটা আছে, তাই না? এন্ড এইটাই হচ্ছে আমাদের মূলত বিষয়, যে এখান থেকে আমরা পাই যে এই যে 1000, সেই 1000টা মূলত আমাদের সেন্টিমিটার কিউবকে রিপ্রেজেন্ট করে, এটা আমাদের জানতে হবে। এন্ড মোলারের কি, মোলারের একক কি বলতে পারবো, মোলারের একক হচ্ছে, ও সরি সরি, না, আমরা ওটা এই 1000টা দরকার নেই, 1000টা আমি একটু বেসিক্যালি ভুল বলছি, 1000 তো জাস্ট একটা 1000, মানে সেটা কনস্ট্যান্ট, সেটা 1। এই মোলার যেটা এখানটাকে আমি ভুলে মানে আগে উপরে উঠে গেছি, তো যাক, মোলার যেটা মোল, মোল বাই লিটার, এটা তো আমরা জানি, তাই না? মোলারের একক কি, মোল পার লিটার, সেটাই তো, তাই না? কিন্তু এখানে আমরা লিটারটা লিখতে পারবো না। আমি প্রশ্ন করবো কেন স্যার লিখতে পারবো না, কারণ হচ্ছে আমরা সিজিএস এককে হিসাব করছি, সিজিএস এককে লিটার থাকে না। তার মানে আমাদের সিজিএস মানে কি, সেন্টিমিটার আছে, সিজিএস এ সি দিয়ে রিপ্রেজেন্ট করে সেন্টিমিটার, জিতে গ্রাম, আর এস এ সেকেন্ড। তো তাহলে যেটা হবে যে এখানে আমাদের সি সেন্টিমিটারে করতে হবে। আমরা জানি 1 লিটারে কত সেন্টিমিটার বলতে পারবো, 1000 সেন্টিমিটার ছিল না, সেন্টিমিটার না, সেন্টিমিটার কিউব অ্যাকচুয়ালি আয়তন। তার কারণে মোল বাই 1000 সিএম কিউব। তা আমরা কি 1000 নিয়ে টেনশন করছি না, আমরা তো ভ্যালু হিসাব করছি না, আমরা জাস্ট এখানে একক হিসাব করছি। তার কারণে মোল বাই সিএম কিউব, ঠিক আছে? সেটা যেহেতু মোলের নিচে আছে, আমরা করতে পারি কি, আমরা সেই হরটাকে উপরে নিয়ে লবে নিয়ে চলে আসতে পারি সিম্পলি। এখন যেটা এলো, সেটাকে তুমি যদি জাস্ট একটা সিএম ইনভার্স থেকে একটা 3 কেটে 2 করো, তাহলে যেটা পারবে সেটা যদি আমরা দেখি ওম ইনভার্স সিএম টু মোল ইনভার্স। ঠিক আছে, এবং সেটাই আমরা একক লিখেছিলাম। এটাই আর কি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, খুব হার্ড না, আমরা জাস্ট একটু বুঝতে পারলে হলো, জাস্ট একক গুলো ঠিক মতো করবে এবং সূত্রই তোমাকে এককটা বলে দেবে যদি ভুলে যাও পরীক্ষার হলে। তো চলো এখন আমরা পরবর্তীটাতে যাই।
পরবর্তী যে আরেকটা আছে সেটা হচ্ছে তুল্য পরিবাহিতা। কি তুল্য পরিবাহিতা? আমরা প্রথমে পড়লাম আপেক্ষিক পরিবাহিতা, দ্বিতীয়তে কি পড়লাম? দ্বিতীয়তে পড়লাম যে তোমার মোলার পরিবাহিতা। এবার যে পরিবাহিতা আসবে সেটা হবে তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতাকে আমরা ডেল্টা সি দিয়ে প্রকাশ করব। এন্ড সেটার কি হবে সূত্র? কে তো থাকছে, কে এর সাথে গুণ করব কত? 1000 বাই নরমালিটি। এই জিনিসটা মনে রেখে লেখা করবো। আগেরটাতে আমরা মোলারিটিতে ভাগ করলাম, এবার আমরা নরমালিটিতে। তোমাদের মাথায় এখন প্রশ্ন আসবে, মোলারিটি নরমালিটির পার্থক্য কি? সেটা গত চ্যাপ্টারে পড়া জিনিস, এই চ্যাপ্টারে পড়া জিনিস না। তাও আমি তোমাদেরকে সূত্রটা দেখাই দিছি যে কিভাবে কনভার্ট করতে হয়। এই সূত্রটা আমাদের দরকার পড়তেই পারে মাঝে মাঝে। সেটা হচ্ছে যে এটা লিখে নিতে পারো যে যেটা n নরমালিটি, নরমালিটি ইকুয়াল টু তুল্য সংখ্যা ইনটু n। ঠিক আছে, নরমালিটি ইকুয়াল টু মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করা। তুল্য সংখ্যা কি সেটাও তো আমাদের গত চ্যাপ্টারের টপিক ছিল, এই চ্যাপ্টারের টপিক না। সো আপাতত সেটা দেখাচ্ছি না, তাই এমনি হালকা খসড়া বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেটা মূলত বিক্রিয়ায় জয়টা ইলেকট্রন আদান প্রদান করার সক্ষমতা রাখে। উদাহরণ উদাহরণ হচ্ছে লাইক একটা HCl একটা ইলেকট্রন আদান প্রদান করার সক্ষমতা রাখে, বা একটা H2S উপর দুইটা ইলেকট্রন দান করতে পারে, মানে দুইটা প্রোটন ক্রিয়েট করতে পারে। তোমার NaOH এক OH থাকে, তার মানে NaOH বা HCl এদের এক তুল্য সংখ্যা, বাট H2S উপর যেটা বললাম তার তুল্য সংখ্যা কিন্তু দুই। সোডিয়াম হাইড্রোক্সাইডের দুইটা OH আছে, সে কিন্তু তাহলে দুইটাই আর নাম বৈশিষ্ট্য থাকবে, সেক্ষেত্রে তার তুল্য সংখ্যা হবে 2। তো এটা আর কি আমরা সামনে এই চ্যাপ্টারে সামনে আগাতে আগাতে হয়তো আরো দেখবো। তো এটা এখন এইটার একক কি? এইটার একক আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা যদি বুঝতে সমস্যা হয় তোমরা সেম ভাবে বের করতে পারবে। ও বাই দ্য ওয়ে, আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা টপিক আছে, আমি সেই টপিকটা একটু দেখাই। একটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে তুল্য সংখ্যা। আমার এগুলো লিখে দিতে হবে কারণ তোমরা হয়তো ভুলে যেতে পারো মাঝে মাঝে। আমরা লিখে সাথে সাথে যে এখানে ই রিপ্রেজেন্ট করে তুল্য সংখ্যাকে। এবং আমাদের তুল্য ভর নামে আরেকটা জিনিস থাকে। তুল্য ভর কি সেটা আমরা একটু দেখি। তুল্য ভর এটা গত চ্যাপ্টারের পড়া, কিন্তু তাও দেখাই দিচ্ছি। তুল্য ভরকে আমরা ই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ই। তুল্য ভর হচ্ছে কোন জিনিসের, সাপোজ তোমাকে সোডিয়াম বলো, সোডিয়ামের আণবিক ভর কত? 23। তার আণবিক ভর ভাগ তার তুল্য ভর। তোমাকে এখন যদি বলতো যে উদাহরণ হিসেবে ধরো H2SO4 এর তুল্য ভর কত, তাহলে H2SO4 এর যদি আমরা তুল্য ভরটা বের করতে যাই, তাহলে এটার যেটা ই হবে, ঠিক আছে, সেটা একটু বলো তো। H2SO4 এর আমাদের ই আণবিক ভর কত ছিল? 98 ছিল না? অবশ্যই 98 ছিল। তার মানে তার যেটা তুল্য ভর হবে তার 98 98 ভাগ কত? তার তুল্য সংখ্যা। H2SO4 এর তুল্য সংখ্যা কত? একটু আগে আমি বললাম তার তুল্য সংখ্যা 2। তার মানে H2SO4 এর তুল্য ভর হলো 49। আরো বুঝতে পেরেছো সেটা? তো এইটাকে আবার একটা একক দিয়ে প্রকাশ করা হয়, এর একটা স্পেসিফিক একক আছে। যেমন শুধু ভরের একক কি, আইদার কেজি অথবা গ্রাম। তো তেমন এই তুল্য ভরের যে একক সেটা হচ্ছে মূলত যে তোমার গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আই রিপিট, এইটা গ্রাম, and এটা হলো তার তুল্য সংখ্যা। and এই জন্য ইকিউ এটা, ঠিক আছে, ই। তো এই জন্য এইটা যেটা এর একক যেটা, সেই এককটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রাম, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট, ই কিউ ভি। ঠিক আছে, এটা হচ্ছে জিনিস। এখন এই জিনিসটার আমরা চলে আসি, এই জিনিসটাতে ফিরে চলে আসি যে এর একক কি। এর একক হচ্ছে ইনভার্স সিএম স্কোয়ার, এবং আগেরটাতে আমাদের মোল ইনভার্স ছিল, এইটাতে হবে গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকিউভি মানে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ইনভার্স। এটা একটা একক। আরেকটা একক আছে, সেটা হচ্ছে ওই তো এসআই একক, এস এম স্কোয়ার। আগেরটাতে ছিল কি এখানে মোল ইনভার্স, বাট এইটাতে কি আছে, এটাতে হচ্ছে যে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ঠিক আছে, এটা আই হোপ বুঝতে পেরেছো এটা। এইটার আর তেমন উল্লেখযোগ্য মনে হয় না, বিস্তারিত তেমন কিছু আর আছে। আমরা ধরে নাও আরেকটু সামনে যাবো। তো এখন সামনে গেলে আমরা আরেকটা জিনিস শিখবো। আচ্ছা, আমরা এই পেজটাতে একটু, সেটা হচ্ছে কোষ ধ্রুবক নামে একটা জিনিস থাকে। কোষ ধ্রুবক কি সেটা একটু লেখা লাগবে, যে কোষ ধ্রুবক মূলত
কোনো একটা কোষ মানে কি তোমার ব্যাটারি হতে পারে, কোনো একটা সেল হতে পারে, সেটাকে তো আমরা কোষ বলি, তাই না? ইংলিশের সেল, ব্যাটারি একটা সেল, ঠিক আছে, ফুয়েল একটা সেল থাকে, ফুয়েল সেল। তো সেই যে কোষগুলো, তাদের দৈর্ঘ্য এবং যেটা তার ক্ষেত্রফল প্রস্থচ্ছেদে, সেটার যে মানে রেশিও, মানে এল ভাগ এ, সেটাকে আমরা কোষ ধ্রুবক হিসেবে রিপ্রেজেন্ট করি। এরও একটা একক থাকে, সেই এককটা যদি আমরা লিখি, সেটা হবে তোমার ধরে নাও যদি সিজিএস এককে লিখি তাহলে সেন্টিমিটার ইনভার্স, আর মিটার এককে লিখলে মিটার ইনভার্স, যাই লেখো কোনো সমস্যা। তো এটা হচ্ছে মূলত আমাদের এই পরিবাহিতার মূল জিনিসপাতি। এগুলা বুঝলেই তোমরা ধরে নাও যে আর কম বেশি সব বুঝে গেছো। এখন আমরা যদি একটু ম্যাথটা শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো, মানে ম্যাথ গুলো সলভ করলে। তো এটা হলো আমাদের এই প্রথম প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, এটা একেবারেই বেসিক, সবচেয়ে বেসিক। এই প্রশ্নটা যদি আমরা সলভ করি, তাহলে একটু আগে দেখবো যে কি কি তথ্য দেওয়া আছে। আমাদের প্রথমে বলা রয়েছে যে তড়িৎ দ্বারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা আমাদের তড়িৎ দ্বারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে এল, ঠিক আছে। এবং ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কয়ার, মানে এটা হচ্ছে এ। এবং বলে দিয়েছে আরেকটা, যে পদার্থের যে পূর্ণ কোষের তড়িৎ বিশ্লেষ্য আছে, এটা তো হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্যে না, তড়িৎ বিশ্লেষ্য, এটা ঠিক করে দাও, ঠিক আছে। তো সেটাই, তো তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা দিয়ে তৈরি, সেই পদার্থটা তোমার হচ্ছে যে পূর্ণ কোষের রোধ, এখানে রোধ, যেটা রোধ বলে দিয়েছে আমাদের, এটা তার মানে এটা হচ্ছে আর। এখন আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতার সূত্রটা কি মনে আছে? অবশ্যই মনে থাকার কথা। কে সমান, আমি মেলা মানে বিভিন্ন ভাবে লিখেছিলাম, আমরা সেগুলো সবই দেখছি, সমস্যা নেই। একটা হচ্ছে কে সমান কি লিখেছিলাম, 1/ρ। আরেকটা লিখেছিলাম সি, তারপরে কি ছিল, এল বাই এ। আরেকটা কি লিখেছিলাম, আরেকটা লিখেছিলাম হচ্ছে যে তোমার এল বাই আর এ। মনে আছে এটা? অবশ্যই মনে আছে। আমাদের এখানে কোনটা লাগবে একটু চিন্তা করো তো। আর দেওয়া আছে, এ দেওয়া আছে, এল দেওয়া আছে, তাহলে কি এটা দিয়ে হবে? হবে না। এটা দিয়ে হবে? এটা দিয়ে হবে না। কিন্তু এটা দিয়ে হবে কেন? কারণ এখানে আমাদের আর, এল, এ তিনটাই আছে। তাহলে এইটাতে যদি আমরা ভ্যালু গুলা বসাই, তাহলে আমাদের যেমন আসবে যে এল এখানে কত, এল 1.75। আমি বলি আইদার মিটারে করবা মানে সেন্টিমিটারে করবা। সেন্টিমিটারে করলে আর এর একক কি হবে, ওম। আইদার তুমি ও এইচ এম লেখো, অথবা তুমি এটা লেখো, কোনো সমস্যা নেই। বাট যখন তুমি এসআইতে করবা, মানে সেন্টিমিটার বদলে মিটারে হিসাব করতে হবে, বা গ্রামের বদলে কেজিতে হিসাব করতে হবে, তখন আমাদের এস একক লেখা লাগবে। এসআই একক, যেটা মানে সাইমেন্স না সিমেন্স, যাই হোক এটা কিছু একটা। তো এইটা যেটা লিখবো সে 1.05, এটা হচ্ছে যে নিচে থাকবে 4 ইন্টু 2.5। দিয়ে আমরা ক্যালকুলেট করে ক্যালকুলেটরে যে ভ্যালুটা পাবো, তোমার ধরে নাও 0.0 কি হচ্ছে, 0.017। ঠিক আছে। আর একক, একক কিন্তু খুব সূক্ষ্ম এই টপিক গুলাতে। একক কিন্তু আমি ভালোই ফোকাস দিয়েছি এককে, কারণ একক তোমার ভুল করে দিতে পারো। তো এসব লক্ষ্য রাখবা, আর এটা হচ্ছে আমাদের উত্তর। তো চলো এখন পরবর্তী আরেকটা প্রশ্ন দেখা যাক, একটু হার্ড। তো আমরা এবার যদি দ্বিতীয় প্রশ্নটা দেখি, দ্বিতীয় প্রশ্নে কি বলেছে। দ্বিতীয় প্রশ্ন আমাদের মোলার পরিবাহিতা এসেছে। মোলার পরিবাহিতা মানে এই সেকেন্ড ক্যাটাগরি, যেটা সেই সেকেন্ড ক্যাটাগরিটা চেয়েছে। তো চলো আমাদের সেকেন্ড ক্যাটাগরিটাতে আগে তথ্য দেখি, উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী আমি খরচ করবো। আমাদের প্রথমে বলে দিয়েছে যে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, মানে এটা এল। তারপর ক্ষেত্রফল বলে দিয়েছে এটা, তার মানে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হলো এ। তারপর আমার প্রতি লিটারে এত কেজি কেসিএল আছে, এইটা আমাদের গ্রামে আছে, এটা আমাকে মোলে কনভার্ট করা লাগবে। ঠিক আছে, আমরা করব। আর এবং এটা আমাদের আর বলে দিয়েছে। আমাদের কি কি ছিল একটু মনে আছে তোমার? কি কি ছিল সূত্রটা? মোলার পরিবাহিতাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম, ল্যামডা এম দিয়ে, যেটা সূত্র ছিল মূলত কে ইন্টু 100, মানে 1000 বাই এম, তাই না? এখন কে মানে কি ছিল, কে মানে আমরা আগেই দেখেছি, বা এর আগের ম্যাথেই দেখা এলাম বিভিন্ন ভাবে। তো তার মাঝে একটা যেটা মানে গত ম্যাথে ইউজ করলাম, সেটা হচ্ছে এল বাই আর এ। ঠিক আছে, এল বাই আর এ কি, এটাকে কে দিয়ে কে, এবং ইন্টু 100 তো থাকছে, সাথে নিচে এম থাকছে। এখন আমরা ভ্যালু গুলো বসানো শুরু করবো। এখানে যে এম কি তোমরা একটু বলতে পারো, সেটা হচ্ছে মোলার, তাই না? এম এর সূত্র কি মনে আছে? এম এর সূত্র ছিল আমাদের এন বাই এল না? মানে এন কি বলতো, এন কি? বা তোমাদের হয়তো এম এল দিয়ে বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা এইভাবে লেখো, এস এখানে ভি, আমাদের না এস, এন ইকুয়াল টু এস ভি যে সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা মূলত প্রকাশ করছি। তাহলে সেক্ষেত্রে এটা হবে উপরে মোল সংখ্যা, মোল সংখ্যা কত, এখানে কি মোল সংখ্যাতে দিয়েছে না, এখানে গ্রামে দিয়েছে।
আমরা কি গ্রামকে মোল সংখ্যাতে কনভার্ট করতে জানি? উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ কিভাবে করি? n = w/m, এটা তো আমরা জানি। আচ্ছা, w কত? 50 গ্রাম বলে দিয়েছে আমাদের। এখন w 50 গ্রাম KCl যখন বলে দিয়েছে, তাহলে আমাদের KCl এর জানা লাগবে, কি বলে ওর নাম, আণবিক ভর। KCl এর আণবিক ভর কত হতে পারে? সেটা হবে যে তোমার ধরে নাও যে K এর কত, পটাশিয়ামের হচ্ছে যে তোমার ধরে নাও 40 মতো, 40 না 39 সম্ভবত, 39 আর ওদিকে 35.5। ঠিক আছে? এখন তুমি যদি 39 রাখো, 39 প্লাস 35.5, আমি যদি ভুল না হয় তাহলে এটাই, যে তুমি হিসাব করে যেটা পাবা যে 50/9 প্লাস 35.5, যেটা লিখবো সেটা হচ্ছে যে আমাদের মোল সংখ্যা হবে 0.67। ঠিক আছে? তাহলে 0.67 মোল সংখ্যা, আমরা সেটা এখানে লিখলাম যে 0.67। এখন নিচে কি? আয়তন। আয়তন কত বলে দিয়েছে আমাদের? পাত্রের আয়তন। তোমার পাত্রের আয়তন কি বলে দেয়নি? থামো একটু দেখছি। ও, পাত্রের আয়তন বলেনি, তবে কি তাতে কি আমাদের সমস্যা? না, আমাদের এখানে প্রতি লিটার ওয়ার্ডটা বলে দিয়েছে। প্রতি লিটার বলতে আমাদের এখানে হিসাব 1 লিটারে হচ্ছে। দ্যাটস আমরা এখানে বলতে পারবো s = 0.67 মোল। ঠিক আছে? এটা তুমি s দিয়ে প্রকাশ করো, m দিয়ে প্রকাশ করো, কোনো ম্যাটার না, সেটাই আর কি। আমরা এখন ভ্যালুগুলো সিম্পলি বসানো শুরু করব। যে লাইক তোমার এই ইয়ার ভ্যালু কত, l এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু হচ্ছে যে ধরে নাও তোমার এখানে কত দেওয়া আছে, যে 1 সেন্টিমিটার, তাই না? তাহলে উপরে 1, নিচে কি? নিচে তোমার থাকবে হচ্ছে যে তোমার এখানে 2 × 7.2। 7.2 কেন? কারণ ওখানে তোমার বলে দিয়েছে 25, অ্যাকচুয়ালি 7.25। ঠিক আছে? এইটা গেল। এন্ড তারপরে হচ্ছে যে ইন্টু 1000 বাই m কত পেলাম আমরা এখানে হিসাব করে? 0.67 পেলাম। ঠিক আছে? দিয়ে এটার পরে আমাদের যে হিসাব করব, হিসাব করে যেটা আসবে সম্ভবত তোমার এরকম আসবে যে 103.465। এর একক কি ছিল আমাদের মনে আছে অবশ্যই? ইয়াপ, সেটা হচ্ছে যে ওম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স না, সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, তাই না? এটা হচ্ছে আমাদের একক, এন্ড সেটা হয়ে যাবে আমাদের কি? এটা হবে আমাদের উত্তর। আমরা উত্তরটা ধরে নাও একটু বক্স করে দিই। তো আশা করি বুঝতে পারছো, খুবই ইজি, খুবই সমস্যার কিছুই নেই। মাঝে মাঝে বিভিন্ন হয়তো কোশ্চেন দিতে পারে তোমার এই এইটা নিয়ে, কি বলে ওর নাম, ওই এই কোষ ধ্রুবক নিয়ে। তো আমরা সবগুলোই ট্যাকেল করতে পারবো। তো আমরা ধরে নাও যে একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক করার জন্য দিব। ভাবছিলাম এটা হোমওয়ার্ক দিব, তবে হোমওয়ার্ক না দিই, বরং তোমাদের বুঝিয়ে দিই। এই ম্যাথটার জন্য আরেকটা ছোট্ট একটু জিনিস জানা লাগবে, সেটা আমরা জানবো, তারপরে তখন এই ম্যাথটা করবো। তো সেই ছোট জিনিসটা হচ্ছে মূলত যে আমরা যদি একটু দেখি যে আমরা একটা কোষ ধ্রুবক জিনিসটা পড়লাম না? কোষ ধ্রুবক তোমাকে বিভিন্ন ভাবে বলতে পারে। একটা হচ্ছে দুইটা ওয়ার্ড দিতে পারে। একটা হচ্ছে একই কোষে বা একই উম পরিবাহিতায়, অথবা একই কোষ ধ্রুবক বিশিষ্ট কোষে। ঠিক আছে? এই ৩ ভাবে তোমাকে মেনশন করতে পারে। সেটা দিয়ে তুমি বুঝতে পারবা সেগুলো বলতে যে L/A সেই ক্ষেত্রে ২টা পাত্র হোক, ১০টা পাত্র হোক, জয়টা পাত্রের হোক, সবগুলোতে সেম থাকছে। পাত্র বলতে কি? কোষ, তোমার ব্যাটারি। কোষ বলতে তুমি বুঝার ট্রাই করো একটা ব্যাটারি বা একটা সেল, বা যেটা যার মধ্যে একটা শক্তি জেনারেশনের আছে, বা কোনো তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেগুলো। যে তো সেই কোষের যেটা L/A, এই রেশিওটা অলওয়েজ সেম থাকবে, এটার রেশিও সমান থাকবে। তো এটা হলে আসলে আমাদের কি লাভ হবে জানো? এটা হতো L/A যদি আমি একদিকে রাখি আর আরেকদিকে যদি আমি K/C পাঠাই দিই, K/C, তাহলে কি আমরা লিখতে পারবো না K1C1 = K2C2? পারবো না? পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, K1C1/K2C2 মানে লেখা মানে বুঝো? আচ্ছা, আমরা এই জায়গাটাতেই লিখছি, সমস্যা নাই। তোমরা যদি সমান হয়, সমান হয় কোষ ধ্রুবক, আমরা এখানে লিখছি, তোমরা লিখতে পারো যে কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক কি ছিল আমাদের মনে আছে অবশ্যই? সেটা হচ্ছে L/A। আচ্ছা, L/A সমান হলে কি হলে? সমান হলে, যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটু সূত্রটা একটু ঘুরে আসবো। সূত্র ছিল যে K = CL/A, এটা একটা সূত্র ছিল না অবশ্যই। তাহলে এখান থেকে আমি যদি K/C একদিকে রাখি এবং L/A আরেক দিকে রাখি, তাহলে এইটা যদি সমান হয় দুইটা ডিফারেন্ট কোষের, তাহলে একটা কোষে যদি K1C1 হয় এবং আরেকটা কোষে যদি K2C2 আবার ওই L/A হয়, তাহলে যেটা করতে পারবো আমরা, এই দুটো ইকুয়াল ধরলে তখন আমাদের এই দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা সেক্ষেত্রে যেটা এখানে লিখতে পারবো যে সমান হলে K1C1
ইকুয়াল টু k2 c2, ঠিক আছে। এবং c1 মানে কি, আমরা তো জানি যে c1 এর মিনিং হচ্ছে বা c এর মিনিং হচ্ছে 1/r। তাহলে আমরা যদি এটাও লিখতে পারবো এটার বদলে, যে তোমার k1 c মানে নিচে 1/r আর উপরে যে গুণ হয়ে যাবে k1 r1 ইকুয়াল টু k2 r2, ঠিক আছে। তো আই হোপ ইজি এটা বুঝতে পারছো, খুবই স্বাভাবিক এবং বেসিক একটা কনসেপ্ট, হার্ড টার্ড বা কিছু না এটা। তো এখন এই কনসেপ্টটা বা এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা এখন যে ম্যাথটা লিখলাম সেই ম্যাথটা ওখানে সলভ করার কাজ মূলত শুরু করব। তার আগে এটা একসাথে লিখে নিই। তো চলো আমরা এখন সেই ম্যাথটা সলভ করতে চাই। এই ম্যাথে আমাকে যেটা বলেছে যে একই পরিবাহিতা কোষে, এটার মিনিং কি, এইটার মিনিং হচ্ছে একই পরিবাহিতা কোষের মিনিং হচ্ছে এল বাই এ কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট, ওটা সেটা সবসময় সমান থাকবে, ঠিক আছে। এটা তো গেল। এখন যেটা কথা, মানে কি কিছু কিছু বৈশিষ্ট্য দিয়েছে, কেসিএল আছে এতখানি, কেসিএল আছে এতখানি, দ্রবণে যতক্ষণে রোধ এত, এবং এটা মানে তাদের এল বাই এ যদিও সমান বা বাট এর যেটা রোধ এবং এর যেটা রোধ সেটা ডিফারেন্ট, ঠিক আছে। তার মানে কি তাদের আপেক্ষিক রোধ ডিফারেন্ট, এবং সেটাই আমাদের মূলত বের করতে হবে যে একজনের আপেক্ষিক পরিবাহিতা এটা হলে আরেকজনের মানে এই সেলের মোলার পরিবাহিতা কত। মোলার পরিবাহিতা আমাদের পরের স্টেপ, আগে আপেক্ষিক পরিবাহিতাটা বের করি তখন মোলার পরিবাহিতা আমরা বের করতে পারবো। আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতা কিভাবে বের করবো মনে আছে, একটু ভাবার চেষ্টা করো। আপেক্ষিক পরিবাহিতা k1 r1 ইকুয়াল টু k2 r2 ছিল না, এটা কোত্থেকে পেলাম আমরা একটু আগেই দেখে এলাম। এবং আমরা দেখতে পাচ্ছি একটা k1 দিয়ে দিয়েছে, একটা r1 দিয়ে দিয়েছে, আর একটা r2 দিয়েছে, কি দেয়নি, কেবল k2 দেয়নি, যেটা আমাকে মূলত বের করতে হবে। তাহলে আমরা এক পাশে যদি k2 রেখে দিই, এক পাশে তোমার k2 রেখে যদি হিসাবটা শুরু করি, তাহলে কি থাকবে k1 r1 বাই r2। আমরা যদি সেই ভ্যালু গুলো বসাই, যে k1 এখানে আমাদের বলে দিয়েছে যে k1 এর মান হচ্ছে ওই এখানে k1 কোনটা, এটা হচ্ছে আমাদের প্রথম k1 তাই না, আর এটা হচ্ছে r1 ধরে নাও, এটা ধরে নাও হচ্ছে যে r2, আমাদের যা হিসাব করার সেটা করব। তো শুরু করা যাক। তাহলে আমরা এখানে ক্যালকুলেটরে করে যা দেখছি সেটা হচ্ছে যে সম্ভবত এরকম আসবে যদি ক্যালকুলেশন সব ঠিক থাকে, যে 4.114 into 10 to the power minus 3 ওম ইনভার্স সিএম ইনভার্স, ঠিক আছে এটা। এবং এইটুকু কি আমার কাছে প্রশ্ন চাইছে না, আমার কাছে প্রশ্নে কিন্তু HCl, আমরা HCl এর আপেক্ষিক, এটা কিন্তু এটা কি, এটা হচ্ছে যে এই ওই পার্টিকুলার দ্রবণের ক্ষেত্রে HCl এর মোলার না, আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতাকে আমি পদে প্রকাশ করলাম। কিন্তু আমার প্রশ্নে কি চাইছে, প্রশ্নে মোলার পরিবাহিতা রেখেছে, তাহলে আমি মোলার লিখবো, যে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতার সূত্র কি ছিল মনে আছে না, অবশ্যই মনে আছে। সেটা হচ্ছে যে ল্যামডা এম দিয়ে প্রকাশ করবো, এবং যেটা হবে যে আমাদের যেটা কে পেলাম সেটা তো থাকছে, মানে আপেক্ষিক পরিবাহিতা যেটা পেলাম এক্ষেত্রে k2 ছিল, তাই k2, এবং লবে যেটা হবে 100 এবং নিচে হবে m। m মানে কি, m হচ্ছে ঘনত্ব, ঠিক আছে, মানে ঘনত্ব না, ঘনমাত্রা। তাহলে আমরা সেই ক্যালকুলেটরের হিসাবগুলো বসাতে থাকি, যে আমাদের যেমন হলো 1147 ছিল ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু উপরে 1000 এবং মোলার এম কি বলে দিয়েছে, উত্তর হচ্ছে হ্যাঁ, এম আমাদের উদ্দীপকে বলে দেওয়া আছে যে 0.01, ঠিক আছে, আমরা 0.01টাই বসাবো, 0.01। তাহলে আমরা যে ক্যালকুলেট করে রেখে যে হিসাবটা পাবো সেটা হবে এরকম টাইপের, যে 4.11 না 4 পয়েন্ট না, তোমার 411.74, ঠিক আছে। এটা তোমার কি, এটা হচ্ছে যে এককটা মনে রাখতে হবে অবশ্যই, এটা ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার সিএম স্কোয়ার এবং মোল ইনভার্স, তাই না, এটা তো আমরা এটাই তো ছিল। এই যেটা পেলাম সেটা হয়ে যাবে আমাদের এই পার্টিকুলার প্রশ্নের উত্তর। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো বা তোমরা উত্তরটা খুঁজে পেয়েছো। এন্ড তাও সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই, আমি আরো পরে এক্সপ্লেন করে দেবো বিষয়টা, ঠিক আছে। আর এই টপিকের যেসব কেতাব স্যারের বই ম্যাথ আছে তোমরা করতে পারো নির্দ্বিধায়, হয়তো থাকবে হয়তো 10-15টা, তার মধ্যে ইজি থাকবে 5-6টা। পার্টগুলো ট্রাই করতে পারো, কোনোটাতে পারলে আমাকে জিজ্ঞেস করো, আমি তখন সেক্ষেত্রে সলভ করে দেবো তোমাদের। তো এটা আমাদের মূলত আজকে লাস্ট টপিকটা পড়িয়ে ছেড়ে দিই। এই টপিক নিয়ে বিস্তারিত আমাদের কেতাব স্যারের বইয়ে, কেতাব বলছি হাজারি স্যারের বইয়ে লেখা আছে। তো আমাদের অত কিছু জানার দরকার নাই বা অত টেনশনের কিছু নেই, জাস্ট একটা জিনিস জানবো, সেটা আমাদের খ নাম্বারে মাঝে মাঝে আসে, তার থেকে অতিরিক্ত আর জেনে এটারও অনেকে ম্যাথ ট্যাথ বা অনেক কিছু করতে, ওগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই, আমি যেটুকু দরকার কেবল সেতটুকুই জানবো। এখানে আমরা যদি
রিয়েল লাইফে যদি একটা পাত্রের হিসাব পরীক্ষা করতে চাই, তাহলে আমরা যেটা দেখব যে তুল্য পরিবাহিতা যেটা হবে তাদের মানে ল্যামডা, সেটা তাদের যেটা তুল্য পরিবাহিতা হবে ল্যামডার ভ্যালু, সেটা ল্যামডা তুল্য পরিবাহিতা কি ছিল, কেবল কি ল্যামডা ছিল না, আমাদের তোমার সম্ভবত এই যা ছিল না, আমাদের কি ছিল, আমি ল্যামডা কি দিয়ে প্রকাশ করেছিলাম, সি ছিল, ঠিক আছে। তো এখানে তোমরা সি লিখতে পারো অথবা কেবল ল্যামডাও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে। তখন ল্যামডা সি এর যেটা ভ্যালু থাকে তাদের তুল্য পরিবাহিতা থাকে, সেটা হচ্ছে যে কার বেশি থাকে, যে বেশি তড়িৎ বিশ্লেষ্য, লাইক HCl অধিক তড়িৎ বিশ্লেষ্য, তার অধিক পরিমাণে থাকে, এবং সেটা কিন্তু না সময়ের সাথে কমতে থাকে, বিক্রিয়া যখন ঘটতে থাকে তখন বিক্রিয়া ঘটার সাথে সাথে কি তাদের বা এই যে তড়িৎ বিশ্লেষ্য যখন অ্যাক্টিভিটি চলে বা বিভিন্ন তড়িৎ রাসায়নিক বিক্রিয়া চলে, তখন কি বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে না, স্বাভাবিক, সেটা তো কমতেই হবে, না তার বিক্রিয়া হবে না বা বিভিন্ন কোনো অ্যাক্টিভিটি হবে না, ঠিক আছে। তো এই যে ঘনমাত্রাটা যখন কমতে থাকে তখন তুল্য পরিবাহিতাটা একটু একটু করে কমতে থাকে, এবং তাদের মাঝে একটা লাইক রেশিও থাকে, রেশিও বলতে না, রেশিও না, মানে একটা রিলেশন থাকে, সেটা কি, সেটা হচ্ছে ঘনমাত্রা ঘনমূলের মানে সমানুপাতিক। তো রুট সি এর সমানুপাতিক হয়ে সেটা মূলত তোমার কমতে থাকে বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং অধিক তড়িৎ বিশ্লেষ্য অধিক তুল্য পরিবাহিতা থাকে, যে একটু কম তড়িৎ বিশ্লেষ্য সে কম তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা বৈশিষ্ট্য থাকে এটা। এন্ড যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে একেবারে দুর্বল, তাদের একটু পরে মানে শুরুতে যে একটু তোমার মনে করো যে সি থাকছে, সি কি আই রিপিট, না সি 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 কেন বলছি, সরি, সিও আছে, সি হচ্ছে ঘনমাত্রা, আর ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তুল্য পরিবাহিতা, তুল্য পরিবাহিতা কি আমাদের থার্ড ক্যাটাগরিটা, তিনটে ক্যাটাগরি, ঠিক আছে। অথবা তুমি এখানে তুল্য পরিবাহিতা না মোলার পরিবাহিতাও করো, সমস্যা নেই, এমন না যে কেবল তুল্য, তুমি মোলার পরিবাহিতা হিসাব করতে চাও করতেই পারো, সমস্যা তো নেই। আচ্ছা, তো এই যে তুল্য পরিবাহিতাতে তুমি যখন একটা উইক অ্যাসিড কে দিবা, উইক অ্যাসিড কি CH3COH, HF, এই দুটো সবচেয়ে পপুলার ধরতে পারো, আরো আছে, সাপোজ হচ্ছে HCOOH, তাই না, এটাও তো একটা তুল্য, তাহলে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এইচএফ তড়িৎ বিশ্লেষ্য দুর্বল, তারপরে যে সম্ভবত HCN ও সম্ভবত দ্রুত, মানে দ্রুত কেন বলছি, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তো এগুলো দুর্বল। তো এইগুলা যেটা বৈশিষ্ট্য হয় যে শুরুর দিকে অধিক থাকলে একটা মানে সামান্য একটা টাইম পরে একটা পার্টিকুলার পয়েন্টে তারা ড্রাস্টিকলি গণহারে কমে একটা অনেক লেস একটা ভ্যালু পাওয়া যায়, দেন ওটা তখন আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেটা বৈশিষ্ট্য। তো এইখানে আমাদের যেটা, যে এইভাবে আমাদের যে যে জিনিস আসলে জানা লাগবে সেটা হচ্ছে ঘনমাত্রা বাড়ালে তুল্য বা মোলার পরিবর্তন বোধ, আমি বললাম না কেবল তুল্য না বরং মোলারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে এরকম জানি তুল্য বা মোলার পরিবাহিতা কমে, সরি ও আচ্ছা আমি উল্টাটা বলছিলাম এতক্ষণ, আমি আবার বলছিলাম যে এটা কমলে ওটা কমে না, অ্যাকচুয়ালি এইটা যদি কমাই, ঠিক আছে, এটা কমালে এটা বাড়ে, আর এটা বাড়ালে এটা কমে, ঠিক আছে, সেই দুইটাই লেখা আছে সুন্দর করে। এখন এই জিনিসটা আমাদের বইয়ে লেখা আছে, আমরা জাস্ট এই জিনিসটা জেনে রাখবো, এটা কি আমাদের মুখস্থ করার প্রয়োজনীয়তা, না এটা মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ এটা প্রশ্ন এটা কখনোই আসে না, তোমার HSC-তেও আসে না বা অ্যাডমিশনে আসে না, সেহেতু এটার পিছনে মাথা কাটিয়ে সমস্যা মানে সময় ই করার প্রয়োজনীয়তা। এখন আমরা মূলত যেটা জানতে আসবো সেটা হবে এটা, যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি হবে, মৃদু মৃদু মানে যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাহলে এই বৈশিষ্ট্য মেনে চলবে, বাট উইক ইলেকট্রোলাইট হলে এই বৈশিষ্ট্য মেনে চলবে। এটা আমরা কোথায় শিখি, ফার্স্ট ফোর্থে আমার আসলে শর্টকাটে লেখা আছে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারে ফোর্থ চ্যাপ্টারে ওয়াসফোর্ডের লৌহকরণ সূত্র, আমরা এই ইকুয়েশনটা মুখস্থ করেছিলাম, একটু মনে করার ট্রাই করো, ঠিক আছে। তো সেইখানে এই যে ইকুয়েশনটা ছিল, তো এটা দিয়ে আমাদের যে বিক্রিয়াগুলো ছিল ওয়াসফোর্ডের লৌহকরণ সূত্র, সেটা তো অনেক ইম্পর্টেন্ট, এবং লৌহকরণ সূত্র মেইন সেন্টেন্স এটা ছিল, তাই না, যে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো ওয়াসফোর্ডের টপিকটা বেশ ইম্পর্টেন্ট, এবং ওয়াসফোর্ড থেকেই তো আমরা ফিউচারে তখন মনে করো যে আরো জিনিসপাতি পাই, বা তারপরে ধর আমরা বাফার দ্রবণ জানি, এগুলো ওই চ্যাপ্টারের টপিক, ওই চ্যাপ্টারে পড়াতো, বাট ওই চ্যাপ্টারে জাস্ট এই সূত্রটা আমাদের এখানে আসছে, যে এইটা ইকুয়াল টু, এইখানে যেটা কথা, আলফা ইকুয়াল টু রুট কে, যেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, বাট 1/√c এটা হবে। তো এখন দেখো আলফা কি, বিয়োজন মাত্রা, ঘনমাত্রা এটা হচ্ছে সি, তার মানে যেহেতু এটা ডিসপ্রপোর্শনাল, ডিসপ্রপোর্শনাল মানে হচ্ছে যে একজন বাড়লে আরেকজন কমবে, তুমি যদি এইটাকে বাড়াও, ঠিক আছে, এটা তো ভাগফল তাই না, তুমি যদি এইটাকে বাড়াও এটা কমবে, তুমি যদি এটাকে কমাও এটা বেড়ে যাবে, ঠিক আছে, কারণ এটা ডিসপ্রপোর্শনাল আছে, তাই ডিসপ্রপোর্শনাল কোনো ওয়ান ভাগ আছে, ওয়ানের নিচে ভাগ আছে, দ্যাটস আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে সি যদি কমে যায় এই আলফা বেড়ে যাবে, এবং সি বেড়ে গেলে আলফা কমে যাবে।
আলফা কি বিয়োজন মাত্রা, তার মানে বিয়োজন মাত্রা যদি বাড়ে তাহলে কি সেই মানে মনে করো যে তার পরিবাহিতা বা তার সক্ষমতা বা তার মানে অ্যাসিড বা বেজ বিভাজন ক্ষমতা বাড়বে না? অবশ্যই বাড়বে। এবং ঘনমাত্রা বেড়ে গেলে আবার সেটা কমে যাবে। এইটাই আমাদের মূলত যে ইয়াটা লেখা আছে দুটো, যে ঘনমাত্রা বাড়লে কমে এবং কমালে বাড়ে। এই দুইটার মাঝে কোনটা যদি খ নাম্বারে কখনো চাই বা কিছু এক্সপ্লেনেশন করতে বলে, আমরা জাস্ট এই জিনিসটা হয়তো একটু লিখে দেবো। বা আরেকটা হচ্ছে তোমার এইভাবে এই ইকুয়েশনটা হয়তো দরকার পড়লে লিখে দিতে পারি সুন্দরভাবে। তো এখন এইটা লেখার পর আমরা বলে দেবো যে আলফা ডিসপ্রপোর্শন, মানে এটা লিখবো দেন তারপর সেন্টেন্স এটা লিখবো, দেন আমরা বলে দেবো আলফা ডিসপ্রপোর্শনাল টু রুট সি, এন্ড দেন তখন আমরা সুন্দরভাবে এক্সপ্লেনেশন করব। আর এই দুইটা সেন্টেন্স একটু মুখস্থ করা দরকার। সেটা হচ্ছে যে এটা এটা দুইটা না, একটা যে মৃদু তড়িৎ বিশ্লেষের অসীম লঘুতায় তুল্য পরিবর্তী করা যায়। এটা কি, এটার মিনিং কি, এটা গ্রাফ দেখলে বুঝতে পারবা যে একটা মোমেন্টে যে এটা এইভাবে 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 আগাতে থাকে, ঠিক আছে? এবং সেটা আমাদের কোনো ফিক্সড আর থাকে না, মানে হচ্ছে যে ওয়াই অক্ষকে ছেদ করে না। ওয়াই অক্ষকে ছেদ করে না মানে মানে হচ্ছে যে তোমার লাইক এই জিনিস এইটা ওয়াই অক্ষকে এইভাবে ছেদ করে না, এইভাবে উপরে উঠে যায় ইনফিনিটি পর্যন্ত, এই দিকটা এইভাবে আগাতে থাকে, ঠিক আছে? এন্ড যার কারণে আসলে যেটা লেখা আছে সেটা আমাদের একটু মুখস্থ করা লাগবে। এটা যে মৃদু এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন জানার এখন আমাদের সমস্যা নেই, কারণ তোমাদের আর 1 মাস পরে পরীক্ষা। যেইটুক জিনিস জানা লাগবে সেইটুকু বলছি। এই টপিকটারও কিন্তু বিস্তারিত পড়ালেখা থাকে, সেটা আমাদের প্রয়োজনীয়তা নাই, তাই আমি পড়াচ্ছি না। যেটুক না জানলেই নাই, এবং আসলে যেটুকু জায়গা থেকে যাবে সেটাই ক্লিয়ারলি এক্সপ্লেন করছি, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, ঠিক আছে? আর এই পেজটা রিডিং করবা, খুব হার্ড কিছু নাই এখানে, যে আমি বুঝছি না এরকম কিছু নাই এখানে। আমি বুঝাচ্ছি না, বরং বলছি যে আমার এই পেজে যা লেখা আছে তুমি মুখস্থ করে নাও, ঠিক আছে? কারণ বুঝতে গেলে এটা এত এক্সটেন্ডেড পড়ালেখা থাকে বা বিভিন্ন জিনিস থাকে, সেটা আমাদের এক্সটেন্ডেড ব্রেন খরচ করতে হয়, যেটা করার কোনো প্রয়োজনীয়তা নেই এখন। যেটুকু আমরা জানি সেইটুকু জানবো, এন্ড বুঝে শুনে জানবো। আর যেটুকু মুখস্থ করে আমরা বুঝেই মুখস্থ করবো, না বুঝে তো আর মুখস্থ করে জীবনে লাভ নেই। এটাই তো মেরু তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন, কারণটাও এখানে লেখা আছে। যদি সাপোজ এটা কোনো কারণ চাইলো, কারণ তো আমি এখানে লিখে দিলাম, তাই না? ছোট করে একটু লিখে দিলাম। আর আমরা এইটা ব্যবহার করবো। আর হচ্ছে যে এইভাবে আমরা এই গ্রাফটা দেখাই দেবো, এন্ড এই কোয়েশ্চেনটাও লিখতে পারি দরকার পড়লে, ঠিক আছে? না, এই কোয়েশ্চেনটাতে একটা ছেদক এক্সিস্ট করে, এটা হচ্ছে যে ছেদক অসম লঘুতায় তুল্য। এটা একটা ছেদক, আমাদের ই সূত্র মনে নাই? অবশ্যই মনে থাকার কথা, y ইকুয়াল টু mx প্লাস c। mx প্লাস c, c কি রিপ্রেজেন্ট করে? আমাদের হচ্ছে যে এখানে y অক্ষের ছেদাংশ যেটা, যে এই পার্টটুক y অক্ষের এই ছেদাংশ পার্টটুকু আমরা c দিয়ে প্রকাশ করি, তাই না? তেমনি এইখানে দেখো আমাদের একটা ছেদাংশ পার্ট এক্সিস্ট করে, তার মানে বলতে পারবো স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে ছেদ করবে y অক্ষে, এটাই তো সেটা রিপ্রেজেন্ট করে। বাট এইখানে কোনো প্লাস মাইনাস অতিরিক্ত কিছু নাই, এবং আমাদের যেটা কথা, যে ওয়াই অক্ষকে কখনো ছেদ করে না, ওয়াই অক্ষকে কখনো ছেদ করে না। তো ওয়াই অক্ষকে যেহেতু ছেদ করে না, তাই আমরা তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারি না, সিম্পল ওয়ার্ডে। এটা আর এইটা কি, এই জিনিসটা মূলত এই জিনিসটারই একটা এক্সপ্লেনেশন বাংলায় লেখা আছে, বা এখানে আরো বিষয় লেখা আছে, কোন সেম জিনিস। আমরা এই জিনিসটা হচ্ছে যে খ নাম্বার যদি আসে তাহলে আরো বেটার এক্সপ্লেনেশনের জন্য এই সেন্টেন্স গুলো ইউজ করতে পারি, আর কি। ও এখানে আর একটা কথা, যে যেটা হচ্ছে না জানলেই হয়, যে লঘু বা কম যখন ঘনমাত্রা হয় তখন সে দ্রুত বিয়োজিত হয়, সেটা তো আমরা একটু বুঝলাম। দ্রুত বিয়োজিত হলে কি হয়? আয়ন সংখ্যা বাড়ে। প্রশ্ন হতে পারে কখন আয়ন সংখ্যা বাড়ে? যখন ঘনমাত্রা কমাই দেয় লঘু অ্যাসিড, এটা কিন্তু লঘুদের ক্ষেত্রে, তাই না? এখানে লেখা আছে লঘু বা দুর্বল, মানে লঘু নাই, দুর্বল বা মৃদুদের ক্ষেত্রে, তাই না? যে যখন আমার ঘনমাত্রা কমে গেল তখন আমার বিয়োজন মাত্রা বেড়ে গেল। বিয়োজন মাত্রা বাড়লো মানে অনেক হারে, অধিক হারে বিয়োজিত হচ্ছে, অধিক হারে বিয়োজিত হচ্ছে মানে অধিক কি তৈরি হচ্ছে? আয়ন তৈরি হচ্ছে। বিভাজিত হয়তো আয়নই তৈরি করবে, আর তো অন্য কিছু তৈরি করে না। সেটা আমাদের লেখা আছে, আয়ন সংখ্যা বাড়ে, এই আর কি। তো আজ এখান পর্যন্ত, আর কোনো নেই, মানে টেনশন নেই। মানে টেনশন নেই বলতে আজকে আর কোনো পড়া নেই। আমরা সামনের দিন তোমার ফ্যারাডের সূত্র দিয়ে করবো। ফ্যারাডের সূত্রের দুইটা সূত্র পড়াই বা দুইটা সূত্র লেখা আছে, একটা সূত্র আমরা মুখস্থ করবো, আর একটা সূত্র ওই প্রথম সূত্রের রেসপেক্টে বোঝার ট্রাই করবো। খুব ইজি এবং টেনশনের কিছু না। তো আজ এখান পর্যন্ত থাকলো, আগামীকালকে দেখা হবে। ক্লাস হয়তো হয়ে গেছে 40 মিনিট মতো, তো এই আর কি। তো আসসালামু আলাইকুম। আর কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট কমেন্ট না ইনবক্সে জিজ্ঞেস করবো, বারবার কমেন্ট বলছি, ইনবক্সে জিজ্ঞেস করবা, আমি সেটা এক্সপ্লেন করে দেবো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে বুঝতে।